আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবশেষে সত্য হতে যাচ্ছে ইসরায়েলের আশঙ্কা, পরমাণু অস্ত্র তৈরি করল ইরান। জানিয়ে দেব ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক বিমান হামলা। এরপরে রয়েছে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি করে দখল করে নিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে, অভিযোগ হামাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সত্য হতে যাচ্ছে ইসরায়েলের শঙ্কা, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান, যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের, তবে তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের ভয়, কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কে সাপে নেউলে। দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ চললেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল, যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিরল সেই ঘটনাকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা। তবে সব শেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ। ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশ আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। তেহরান যে কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ কিনা সেটি খতিয়ে দেখতে বারবার ইরান গিয়েছে দেশটির সংস্থাটির কর্মকর্তারা। কিন্তু হঠাৎ করেই IAEA এর মতো এমন তৎপরতা বৃদ্ধি নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে। তাহলে কি সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা? বর্তমানে বিশ্বে মাত্র 9টি দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু পাকিস্তান ও ভারতের হাতেও রয়েছে এই মরণঘাতী অস্ত্র। কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই বাধার মুখে পড়েছে। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যা পর্যন্ত করেছে ইসরায়েল। তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি, তাই স্বাভাবিকভাবেই ইন্সপেকশন সংখ্যাও বাড়বে। এর আগে IAEA জানিয়েছে পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি হয়েছে ইরান। সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। গাজা, লেবানন, সিরিয়ায় বন্ধু হারিয়ে এমনিতেই বিপাকে পড়েছে ইরান। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমানে ও সাবেক সেনা কর্মকর্তারা ইরানের কর্মসূচি হামলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবার মার্কিন মুলুকে ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় আরও ব্যাকফুটে তেহরান, আর তাই হয়তো নিজেদের পরমাণু কর্মসূচিতে ইরান এবার ডিফেন্সিভ খেলতে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক বিমান হামলা। রাশিয়া আকাশপথে ইউক্রেনের ব্যাপক হামলা চালিয়েছে। তারা 93টি ক্ষেপণাস্ত্র এবং 200টি ড্রোন নিক্ষেপ করছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর এটাই অন্যতম বৃহত্তম বোমা বর্ষণ বলে অভিহিত করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী 11টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ 81টি ভূপাতিত করেছেন। চলতি বছরের শুরুতে পশ্চিমা মিত্রদের দেওয়া F-16 যুদ্ধ বিমান দিয়ে এগুলো প্রতিহত করেছেন বলে জানিয়েছেন তিনি তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, এই ধরনের হামলার মাধ্যমে রাশিয়া লাখ লাখ মানুষকে সন্ত্রস্ত করে তুলেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়তে আবারও আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, বিশ্বের কাছ থেকে একটি জোরালো প্রতিক্রিয়া দরকার, একটা ব্যাপক হামলা ও ব্যাপক একটি প্রতিক্রিয়া দরকার। এই সন্ত্রাস বন্ধ করার একমাত্র পথ এটি। তবে আগামী বছর যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেছেন এবং কিয়েভে যুক্তরাষ্ট্রের জরুরি সামরিক সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়েও সংশয় তৈরি করেছেন। মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার উপর দূরপাল্লার লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে রুশ সামরিক বাহিনী। পাশাপাশি বলা হয়েছে, ইউক্রেনের সামরিক ইন্ডাস্ট্রির কারখানার কর্মকাণ্ড নিশ্চিত করেছে এই স্থাপনাগুলি। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মির ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম
বা ATACMS ব্যবহার করে ইউক্রেন হামলা চালিয়েছে। এরই প্রত্যুত্তরে এসব হামলা চালানো হচ্ছে। কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস বলছে, হামলায় পরিবহন নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকেও নিশানা করা হয়েছে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ সংস্থা ডিটেক বলেছে, এই হামলায় তাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনই এক ভয়াবহ হামলায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছিল। জরুরিকালীন পরিষেবা বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার আগে 10 লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করেছেন, হামলার জন্য রাশিয়ার ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জড়ো করছে। এই যুদ্ধ চলাকালে ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং ঘন ঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই ঘটনা ইউক্রেন এখন অহরহ ঘটেছে। এদিকে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি করে দখল করে নিল ইসরায়েল। গত 8ই ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে গেছেন দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণের মুখে জীবন বাঁচাতে তিনি পালিয়ে যান রাশিয়ায়। বাশার আল আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার সামরিক সম্পদকে দূরে রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল। এরই জন্য সিরিয়ায় প্রায় 500 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নৌবাহিনীকে ধ্বংস করতে সিরিয়ায় বেশ কিছু এলাকা দখল করার জন্য বোমা ফেলতে সময় নষ্ট করেনি তারা। তবে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমনের দখল ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্জন বলে প্রতীয়মান হতে পারে। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি এর পরিচালক এফরাইম ইনবার বলেছেন, লেবানন, সিরিয়া ও ইসরায়েলের দিকে তাকালে এটি এই অঞ্চলের সর্বোচ্চ স্থান। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাহাড়ের কোনো বিকল্প নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনীকে শীতকালীন কঠোর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার পরিস্থিতির কারণে নিরাপত্তার জন্য মাউন্ট হারমনের চূড়ায় আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি বিশাল সম্পদ এই পাহাড়। 9232 ফুট উঁচু, সিরিয়ার এবং ইসরায়েলের যে কোনো পর্বত থেকে উচ্চতর এবং লেবাননে শুধুমাত্র একটি চূড়ার মধ্যে দ্বিতীয়। এদিকে ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে অভিযোগ হামাসের। ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরায়েলি সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এই কাজ করছেন। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসেমস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য জানিয়েছেন এবং বলেছেন, শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে। দখলদার সেনারা এমনভাবে বোমা বর্ষণ করছেন যাতে তারা সবাই নিহত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, তাদের পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসেমস ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে দেওয়া বর্তমান বার্তায় হামাস বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান হার্জি হাভেলি গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেবার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 2023 সালের 7ই অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় 250 ইহুদি পণবন্দীকে গাজায় ধরে আনেন প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্যে থেকে পরের মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় 105 জনকে মুক্তি দেওয়া হয়।